আসসালামু আলাইকুম। শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। আমি আজকে তোমাদের সামনে গত দিনের ধারাবাহিকতায় টেবিলটা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। HTML এর মাধ্যমে কিভাবে টেবিল তৈরির কোড লিখতে হয় তোমরা অলরেডি শিখেছো, আর গত ক্লাসে এনএস স্যার শিখিয়েছেন কল স্প্যান কীভাবে করতে হয়। আজকে ইনশাল্লাহ আমি কল স্প্যান, রো স্প্যান, মানে একটা টেবিলে যথাসম্ভব যতগুলো অপশন থাকে সবগুলো একই সাথে কল স্প্যান, রো স্প্যান দুইটাই থাকবে এমন অপশনগুলো আমরা দেখব ইনশাল্লাহ। ক্লাসটি শুরু করার পূর্বে আমি একটু কনফার্ম হতে চাই তোমাদের কাছ থেকে যে তোমরা যথাযথভাবে ক্লাসটি দেখতে পারতেছো কিনা, শুনতে পারতেছো কিনা। শিক্ষার্থীরা তোমরা একটু কাইন্ডলি আমাকে জানাও, আমি আমার ডিভাইসটিতে একটু দেখে নিচ্ছি। সব ঠিক আছে, থ্যাংক ইউ। আমার একটু লেট হয়েছে, সরি, আমি আসলে ডিভাইসটিতে কানেক্টেড ছিলাম না। ধন্যবাদ। তো তোমরা শিক্ষার্থীরা খাতা কলম নিয়ে রেডি হও, আর যারা ক্লাসটিকে দেখছো তারা সকলেই একটু শেয়ার করে দাও, যেন যারা এই মুহূর্তে দেখতে পারতেছে না বা পরবর্তীতে তোমাদের ওয়াল থেকে দেখে নেবে। শিক্ষার্থীরা, আমি শুরুকেই তোমাদেরকে, তোমরা অনেকে রোল নাম্বার লিখছো না, একটু কাইন্ডলি তোমাদের রোলটা লিখে দিও তোমাদের রোলে। আমি কয়েকটা টেবিল আগে অঙ্কন করছি, তোমরাও এই টেবিলগুলো অঙ্কন করো খাতায়, এবং আমি যেভাবে যেভাবে বলছি সেই কথাগুলো তোমরা ফলো করো। নিশ্চয়ই আমার কথাগুলো যদি সঠিকভাবে তোমরা বুঝতে পারো তাহলে তার কোডগুলো খুব সহজে লিখতে পারবে। একটা টেবিলে যে কোনো সংখ্যক সারি বা কলাম থাকুক না কেন, কলাম বা সারি যে কোনো সংখ্যক থাকুক না কেন, আর একটু বাড়িয়ে দিচ্ছি, যে কোনো সংখ্যক সারি বা কলাম থাকুক না কেন আমাদেরকে জানতে হয় বা শিখতে হয় যে কতটা সারি টেবিলটাতে আছে। কারণ তোমাদেরকে গত ক্লাসেও বলেছি যতটা সারি ততবার টিআর লিখতে হয়। এখানে সারি আছে 1 2 3টি, উপরে নিচে এগুলো হলো সারি, আর ডানে বায়ে এটা 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 একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম। সারি, তাহলে সারি কয়টি? 1টি 2টি
3টি, আর কলাম কয়টি? 1 2 3 4টি। তাহলে এই টেবিলটাতে 3টি সারি আছে আর 4টি কলাম আছে। এরকম টেবিল আমি প্রথম দিনই শিখিয়েছি। আর গত ক্লাসে এনএস স্যার যে ক্লাসটা করিয়েছেন সেখানে শিখিয়েছেন, লক্ষ্য করো, এই যে দাগটা আমি মুছে দিলাম, এই যে দাগটা যদি মুছে দিই তাতে করে এখানে আমি আরেকবার দাগটা দিয়ে দিচ্ছি, এই প্রত্যেকটাকে একটা সেল বলে। এটা একটা সেল, এটা একটা সেল, এই যে একটা, এই যে একটা, এগুলো হলো সেল। যখনই এই দাগটা মুছে যাবে তখন এখানে এই সেলটা দুটি সেলকে একত্রিত করে এই নতুন একটি সেল তৈরি হয়েছে, এই সেলটা। আমার প্রশ্ন, এই যে সেলটা একটি সেল, এটা দুটি সেলকে একত্রিত করে হয়েছে, এটা ডানে বায়ে দুটি সেলকে একত্রিত করে বসেছে, একত্রিত হয়ে একটা সেল হয়েছে, নাকি উপরে নিচে? যেমন শিক্ষার্থীরা এই যে দেখো, এখন আমি খারাপভাবে না মুছে এই লাইনটা মুছে দিয়েছি, এখানে এই টোটালটা একটা সেল হয়েছে। এই সেলটা কি হয়েছে? উপরের সেল আর নিচের সেল দুটাকে একত্রিত করে একটা সেল হয়েছে। আর এই ক্ষেত্রে বামের সেল আর ডানের সেলকে একত্রিত হয়ে একটা সেল তৈরি হয়েছে। এই জিনিসগুলো বোঝার বিষয়। এই সেলটা ডানে এবং বামে একত্রিত হয়ে বসেছে, আর এই যে সেলটা একটা সেল হয়েছে দুইটা সেলকে একত্রিত করে, এটা উপরে এবং নিচে দুইটা সেলকে একত্রিত করে হয়েছে। আর উপরে আর নিচে যখন একত্রিত হয়ে বসবে তখন এটা আবার আমি মনে মনে দিয়ে দিচ্ছি, মনে করে ডট ডট দিয়ে দিচ্ছি, এটা একটা সারি ছিল, এটা একটা সারি ছিল, তাহলে দুটি সারিকে একত্রিত করে বসেছে। আর এটা যদি খারাপভাবে এখানে থাকতো মাঝখানে, তাহলে বামে একটা কলাম ডানে একটা কলাম, দুটো কলামকে একত্রিত করে বসেছে, একটি সেল হয়েছে। যখন ডানে বামে একত্রিত হবে তারা দুটি কলামকে একত্রিত করেছে, উপরে নিচে একত্রিত হলে দুটি সারিকে একত্রিত করেছে। এই ক্ষেত্রে এই সেলটাতে হবে, সারিকে যখন একত্রিত হবে তখন রো স্প্যান, আর যখন দুটি কলামকে একত্রিত করে একসাথে করে একটি সেল তৈরি হবে তখন সেটা কলামকে একত্রিত করলে হবে কল, কলামের প্রথম 3 বর্ণ কল স্প্যান, SPAN। শিক্ষার্থীরা এতটুকু কথা একটু ভালো করে বোঝার চেষ্টা করো, এটা হলো বেসিক কথা রো স্প্যান আর কল স্প্যানের। যখনই তুমি দেখবা উপরে নিচে একত্রিত হয়েছে, উপরে নিচে একত্রিত হয়ে একটা সেল তৈরি হয়েছে, উপরের নিচের গুলো কি তোমাদেরকে জানতে হবে। যে এটা রো রো রো, উপর থেকে নিচে এগুলো হলো রো, আর ডানে বায়ে এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, তাহলে ডানে বায়ের গুলো হলো কলাম আর উপরে নিচের গুলো হলো রো। তাহলে রোকে একত্রিত করে একটি সেল তৈরি হলে রো স্প্যান, আর কলামকে একত্রিত করে একটি সেল তৈরি হলে কল স্প্যান, SPAN, কল স্প্যান। এখন রো স্প্যান ইকুয়াল ডবল কোটেশনের ভিতরে লিখতে হয় যদি দুটি রোকে একত্রিত করে, রো স্প্যান ইকুয়াল টু, কলামের ক্ষেত্রে কয়টি কলামকে একত্রিত করছে? 1 2 দুটিকে, তাহলে কল স্প্যান ইকুয়াল টু। যখন সেটা 3টি কলামকে একত্রিত করবে, রো স্প্যান কল স্প্যান ইকুয়াল 3। যখন রো এর ক্ষেত্রে 3টি রো, যেমন যদি এটাও এভাবে না থাকতো তাহলে লক্ষ্য করো 1 2 3 এই টোটালটা যদি একত্রিত একটা সেল থাকে তাহলে 3টি রোকে একত্রিত, তখন রো স্প্যান ইকুয়াল 3 লিখতে হতো। যখন 3টি রোকে একত্রিত করবে রো স্প্যান ইকুয়াল 3, যখন 4টি রোকে একত্রিত করবে রো স্প্যান ইকুয়াল 4। একইভাবে ডানে বায়ে একত্রিত করলে কল স্প্যান, এবং সেখানে 2টি হলে 2, 3টা হলে 3। শিক্ষার্থীরা রো স্প্যান আর কল স্প্যানটা তোমরা যথাযথভাবে যদি বুঝতে পারো তাহলে টেবিলের মূলত একটু জটিল অংশ এটাই, আর বাকিগুলো তো গতদিন তোমরা বেসিক কথাগুলো শিখেছ। স্যার কল স্প্যান দেখিয়েছিলেন, আমি রো স্প্যান এবং কল স্প্যান দুটোই আজকে ইনশাল্লাহ তোমাদেরকে দেখাবো কিভাবে লিখতে হয়, কোড কিভাবে লিখতে হয়। কিন্তু তার আগে তোমাদেরকে এই রো স্প্যান আর কল স্প্যানটা বুঝতে হবে। ধরো শিক্ষার্থীরা আমি একটা নতুন টেবিল লিখছি,
আমি দেখো এখানে 3টি সারি 3টি কলাম নিয়ে একটি টেবিল তৈরি করছি। এই যে 1টি 2টি 3টি সারি, 1টি 2টি 3টি কলাম। চিন্তা করো আমি যে কথাগুলো বলি, শিক্ষার্থীরা খেয়াল করো এখানে কি ঘটেছে, এই জায়গায় কি ঘটেছে লক্ষ্য করো। বুঝবো কিভাবে রোজ পেন হয়েছে নাকি কলস পেন হয়েছে, এটা তোমাকে একটু চিন্তা করতে হবে, ভালো করে বুঝতে হবে। এটা বোঝার জন্য এরকম যদি থাকে, ধরো এই টেবিলটার জন্যই এখানে একটা ডাটা আছে, যে কোনো ডাটা, ধরো এ বি সি ডি ই। তোমরা দয়া করে এই টেবিলটি ভালো করে চিন্তা করো, আগে টেবিলটা অঙ্কন করো প্লিজ। টেবিলটি অঙ্কন করো তোমরা সকলে, ঝটপট খাতায় অঙ্কন করো, তারপর আমি বলছি কি কাজটা করবা তোমরা এটা সঠিকভাবে কোড লেখার জন্য। যারা ক্লাস করতেছে সবাই প্লিজ ঝটপট টেবিলটি অঙ্কন করো। খায়রুল ইসলাম তুষার, সেটা স্যার ধরে নিতে হবে। কি ধরে নিতে হবে বুঝতে পারছি না। তোমরা সকলেই এই টেবিলটি খাতায় অঙ্কন করো এবং এটার জন্য কি কোড লিখতে হবে তা বুঝতে হলে তোমাকে আমি যে কথাগুলো বলবো সেগুলো তোমাকে আগে কাজটা করতে হবে। অঙ্কন করেছ? তোমাদের কাছে যদি ভিন্ন, আমার কাছে এই মুহূর্তে নাই, তোমাদের কাছে যদি ভিন্ন কালারের কোনো কলম থাকে সেই কলমটা নিয়ে, অথবা আমি যেভাবে লিখতেছি লক্ষ্য করো, ইনকমপ্লিট যেগুলো মুছে দিয়ে একত্রিত করে কলামকে রোকে একত্রিত করে সেল বানিয়েছে, মুছে দেওয়া হয়েছে নিশ্চয়ই, এটা আমি মুছেছি দেখেছো তোমরা, সেগুলো তুমি ফুলফিল করে ফেলবা, কিন্তু আবার যেন তুমি বুঝতে পারো। এই জন্য ভিন্ন কালারের কলমের কথা বলছি, অথবা এটা দিয়ে ডট ডট ডট, তোমাদের কাছে যদি অন্য কালারের কলম না থাকে তোমরা ডট 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 দিয়ে ফিল আপ করবা। লক্ষ্য করো বাউন্ডারিটাকে দেখো সকলে প্লিজ, খুব বেশি করে মনোযোগ দিও। বাউন্ডারিটা দেখো, এই যে একটা বাউন্ডারি টেবিলটির, এখানে তো আর ইনকমপ্লিট নাই, কিন্তু ডানে বামের রোগুলো দেখো তো, এই যে রোটা এটা বাম থেকে ডান পর্যন্ত একেবারে শেষ পর্যন্ত কমপ্লিট। আমার কথাগুলো বুঝে শুধু কমপ্লিট, কিন্তু এই যে এখানে একটা ছোট্ট দাগ আছে ডানে বায়ে যতগুলো দাগ আছে এটি কমপ্লিট করো, এক কথাই শেষ। ডানে বায়ে যতগুলো দাগ আছে ছোট্ট হলেও সেটাকে কমপ্লিট করো। এই যে সবার উপরে এটা কমপ্লিট, সবার নিচেরটাও কমপ্লিট, এখানে এটাও কমপ্লিট, কিন্তু এই যে দাগটা ডানে বায়ে যেটা দিয়ে রো তৈরি হয় এটা ইনকমপ্লিট, এখানে ডট 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 দিয়ে যাও। শিক্ষার্থীরা বুঝতে পেরেছো আমার আশা করি কথাটা। আরও কি ডানে বায়ে কোনো কিছু ইনকমপ্লিট আছে? ডানে বায়ে আরও কোনো ইনকমপ্লিট রেখা আছে কি? নাই। ওকে, এখন তুমি তুষার খেয়াল করো, ভালো করে বোঝার চেষ্টা করো, আমি যে কথাগুলো বলছি আশা করি খুব সহজ হয়ে যাবে, আর যদি পারো তাহলে ভেরি গুড। এখন খাড়া দাগগুলো যদি ইনকমপ্লিট থাকে কমপ্লিট করো ডট 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 দিয়ে অবশ্যই, কারণ এগুলো তো নাই, আমি আমার বোঝার সুবিধার জন্য এগুলো অঙ্কন করছি। খাড়া দেখো তো, এই সবার বামে এটা কমপ্লিট, সবার ডানে এটাও কমপ্লিট। ইনকমপ্লিট কি কি আছে? এই যে এটা দেখো এতটুকু দেওয়া আছে, এখন উপরে এই যে এতটুকু ইনকমপ্লিট, এটাকে ডট 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 দাও। আরও কি ইনকমপ্লিট আছে? হ্যাঁ আছে, এই যে এটা এতটুকু আছে, এই যে এটুকু দেওয়া আছে, এটা ইনকমপ্লিট। সেক্ষেত্রে যদি এতটুকু কাজ তোমরা করতে পারো যে ইনকমপ্লিটগুলো কমপ্লিট করে দিলাম, তাহলে তোমরা খুব সহজেই বুঝতে পারবে যে
কোথায় রো স্পেন হয়েছে, কোথায় কল স্পেন হয়েছে, কয়টা রোকে একত্রিত করেছে, কয়টা কলামকে একত্রিত করেছে, খুব সহজেই তোমরা বুঝতে পারবা। লক্ষ্য করো শিক্ষার্থীরা, ইনকমপ্লিট রেখাগুলো কমপ্লিট করতে পেরেছি। সবাই কি করতে পেরেছো এতটুকু? তোমরা একটু জানাও আমাকে প্লিজ, এতটুকু কাজ। সবাই কমপ্লিট করতে পেরেছো কি এতটুকু কাজ? এখন তোমরা এইটুক যদি কমপ্লিট করতে পারো, আমি এখন পর্যন্ত আমার কাছে কোনো মেসেজ আসেনি, এইটুক যদি কমপ্লিট করতে পারো তাহলে এটা দেখে, জি স্যার থ্যাংক ইউ দিয়া, এটা দেখে তোমরা খুব সহজে বুঝতে পারবা এখানে সারি কতটি, কলাম কতটি, কতটি সারিকে বা রোকে একত্রিত করেছে, কতটি কলামকে একত্রিত করেছে। লক্ষ্য করতো, এখন মনে করো যদি এটা কমপ্লিট থাকতো, সারি কয়টি আছে? এই হলো একটি সারি, এই হলো একটি সারি, এই হলো একটি সারি, তিনটি কলাম কতটি? এই যে 1 2 3টি কলাম। ওকে, যেহেতু তিনটি সারি আছে, তিনবার টিআর লিখতেই হবে, মাথায় রাখো। দুই টেবিলের মাঝখানে যে আমরা টেবিল ট্যাগ লিখি, যে টেবিল ট্যাগ, তারপরে টেবিল ক্লোজ, এই দুই টেবিলের মাঝখানে টিআর কয়বার লিখতে হবে? টিআর, টিআর ক্লোজ, এই প্রথম সারির জন্য, আবার দ্বিতীয় সারির জন্য, তৃতীয় সারির জন্য, তিনবার এভাবে টিআর, টিআর ক্লোজ, টিআর, টিআর ক্লোজ। দুই টেবিলের মাঝখানে এভাবে তিনবার টিআর লিখতে হবে, কারণ সারি তিনটি আছে। ওকে, এখন প্রথম সারিতে ডাটা আছে একটি, দুইটি, তাহলে দুইবার টিডি হবে। লক্ষ্য করো, প্রথম সারিতে ডাটা আছে একটি, দুইটি, তাহলে প্রথম সারি যে এতটুকু, প্রথম সারি, দুইবার টিডি হবে। কিন্তু প্রথম টিডি যেটা, লক্ষ্য করো, টিডি, টিডি এ, টিডি ক্লোজ, আবার টিডি বি, টিডি ক্লোজ। যদি এতটুকু লিখো, দুইবার টিডি আছে, দুইটা টিডি লিখলাম, তাহলে ভুল। কেন ভুল? কি ভুল এটা আমাকে বুঝতে হবে। কারণ দ্বিতীয় যে ডাটাটা বি, এটা একটা সিঙ্গেল সেলেই আছে, কিন্তু প্রথম যে ডাটাটা, প্রথম যে টিডিটা, এটা একটা সিঙ্গেল সেল, দুইটা সেলকে একত্রিত করে বসেছে। সো এই ডাটাটা হয় রো স্পেন অথবা কল স্পেন হয়েছে। আমি আবারও বলছি, দেখো যেখানেই ডট ডট, যে ডাটাটা, যেমন সি ডাটাটাতে কোনো ডট ডট আছে কি? এইখানে এই ঘরে নাই। ইতে আছে কি? নাই। কিন্তু বিতে আছে কি? নাই। তাহলে বি, সি এবং ই, এই তিনটাতে জাস্ট টিডি হবে। এই টিডিতে কোনো রকম কল স্পেন বা রো স্পেন হবে না। ওই যে ডট ডট দেওয়ার পর তোমরা স্পষ্ট নিশ্চয়ই বুঝতে পারতেছ যে বি, সি এবং ই, এই যে তিনটে ডাটা টিডি, তাহলে এই ক্ষেত্রে হবে টিডি বি, টিডি ক্লোজ, টিডি সি, টিডি ক্লোজ, টিডি ই, টিডি ক্লোজ। হ্যাঁ, এক্ষেত্রেও টিডি ডি, টিডি ক্লোজ, টিডি এ, টিডি ক্লোজ হবে। কিন্তু এইখানে যে ডাটাটা বসছে, এই টিডির সাথে স্প্যান হয়েছে, কি স্প্যান হয়েছে সেটা লিখতে হবে। সো এই যে এ ডাটাটা, এটা লিখছি, এটা ভুল। তাহলে এক্ষেত্রে কি হবে? এইটুকু বোঝার বিষয়। বলো, এই টিডির সাথে অবশ্যই স্টার্টিং টিডির সাথে, নট ক্লোজিং টিডি, স্টার্টিং টিডির সাথে এখানে স্পেস দিয়ে কি লিখতে হবে? দুটি কলামকে ডানে বায়ে একত্রিত করেছে নাকি উপরে নিচেও একত্রিত করেছে? ডানে বায়ে। মাঝখানে খাড়া দাগ মুছে দেওয়া মানেই, সবসময় মনে রাখবা, এই যে খাড়া দাগ, এই দাগটা নাই, মানে হলো ডানে বায়ে একত্রিত করেছে। আর ডানে বায়ে এটা একটা কলাম ছিল, এটা আরেকটা কলাম ছিল, দুইটা কলামকে একত্রিত করে একটা সেল তৈরি হয়েছে। সো এক্ষেত্রে কল স্পেন হয়েছে, এবং কল স্পেন ইকুয়াল কয়টা কলামকে একত্রিত করেছে? এই একটি খাড়া দাগ মুছে দিয়ে দেওয়া, এই পাশে একটি, এই পাশে একটি, দুটি কলামকে একত্রিত করেছে। এই জন্য এখানে লিখতে হবে টিডি স্পেস কল স্পেন ইকুয়াল টু। আশা করি শিক্ষার্থীরা এতটুকু তোমরা ভালো করে বুঝতে পেরেছ।
তুষারের যে কোডিংটা লিখেছ সেখানে একটু ভুল হয়েছে। দেখো কল স্পেন ইকুয়াল টু এটা অ্যানাদার অ্যাঙ্গেল ব্র্যাকেটে দিয়েছো না, বাকি সবই মনে হয় ঠিক আছে এই মুহূর্তে যতটুকু দেখতে পারতেছি। তুষার প্রথম সারিতে যে টিডি লিখেছে এর জন্য এখানে টিডি এর সাথে স্পেস দিয়ে হবে। এনে টিডিটাকে একটা অ্যাঙ্গেল ব্র্যাকেটে আবার কল স্পেন ইকুয়াল টু কে আলাদা একটা অ্যাঙ্গেল ব্র্যাকেটে দিয়েছে, এটা হবে না। ভেরি গুড তুষার, বাকিগুলো আশা করি ঠিক আছে। তারপরেও আমি লিখবো যেটা আমার সাথে দেখে মিলিয়ে নিবা। আর যারা তুষার মোটামুটি ভালোই করেছে, যে ভুলটা আছে আমার চোখে এই মুহূর্তে ধরা পড়েছে আমি বলেছি, আমি তারপরে পরবর্তীতে আবার দেখে দিব। তো এই ক্ষেত্রে দুইটা টিডি হবে, আর প্রথম টিডিতে অবশ্যই কি লিখতে হবে আমি দেখো লিখে দিচ্ছি। এই যে টেবিলের পর সারি শুরু হয়েছে, এই যে সারি শুরু হয়েছে, প্রথম টিডি এ, এই যে টিডি, এখন টিডি লিখে এটুক লিখলে হবে না, এইভাবে ক্লোজ করে দিলে হবে না, কারণ এই যে ডাটাটা এই ডাটাটা দুটি কলামকে একত্রিত করে একটা সেলে বসেছে যেহেতু, তাহলে টিডি এখানে স্পেস কল স্প্যান ইকুয়াল কয়টা কলামকে একত্রিত করেছে, দুটি কলামকে, কল স্প্যান ইকুয়াল টু, তারপরে ডাটাটা এ টিডি ক্লোজ। আশা করি তুষার বুঝতে পেরেছ এবং বাকি সকলেই বুঝতে পেরেছ। ভেরি গুড। এরপরে প্রথমটার কাজ শেষ। বিয়ের কাজ কি, এখানে কি কোথাও স্পেন হয়েছে, কল স্পেন বা রো স্পেন হয়েছে, যেহেতু ডট 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 নাই, রো স্পেন বা কল স্পেন হয় না, জাস্ট টিডি বি টিডি ক্লোজ, বাস প্রথম সারি শেষ। আসো এখন দ্বিতীয় সারি, এখানেই বোঝার বিষয় দ্বিতীয় সারিটাতে কি হবে। দ্বিতীয় সারিটাতে এটা তো হওয়া উচিত ছিল এতটুকু, আমার হাতের দিকে ভালো করে খেয়াল করো, এতটুকু হওয়া উচিত ছিল দ্বিতীয় সারি। যখনই কোথাও স্প্যান হবে, আগে বলিনি এখানে বলো তো ডি ডাটাটা এই যে বসবে সে যে কোনো সারিতেই হোক না কেন, আমি সেটা পরে আসতেছি, ডি ডাটাটা যে বসছে এখানে কি শুধু কল স্প্যান করে বসেছে না রো স্প্যানও আছে? নিঃসন্দেহে দুটিই আছে। দেখো এই যে খাড়া একটা ডট 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 পেয়েছ, তার মানে ডানে বায়ে দুটি কলামকেও একত্রিত করেছে, আবার উপরে নিচে এই যে ডট 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 পেয়েছ যেহেতু, তাহলে উপরের নিচেও দুটি সেলকে একত্রিত করেছে। তাহলে এই যে ডি ডাটাটা বসছে এই টোটাল ঘরে, এই ঘরটাতে ডি ডাটাটা বসেছে, এখানে ডি ডাটাটা যে টিডি টিডি ক্লোজ, সেই টিডিতে রো স্প্যানও দিতে হবে, কল স্প্যানও দিতে হবে। কল স্প্যান ইকুয়াল টু রো স্প্যান ইকুয়ালও টু, দুটি সারিকেও স্প্যান করেছে, দুটি কলামকেও স্প্যান একত্রিত করেছে। সো এখানে রো স্প্যান এবং কল স্প্যান। কিন্তু এই ডি ডাটাটা কোন সারিতে যাবে লক্ষ্য করো, যখনই এরকম স্প্যান হবে, এই ছিল আমাদের ঘরটা, এটা এই আমাদের ঘরটা ছিল, এরকম হয়েছে, এখানে ডি ডাটাটা ছিল, এই সি এবং এইটুক একটা সারি হওয়ার কথা ছিল। কিন্তু যখনই দেখবা যে নিচের দিকে আরও একত্রিত হয়েছে, নিচের দিকে হলে এই টোটালটা সহ হবে, আমি যেভাবে দাগটা দিচ্ছি লক্ষ্য করো, এই টোটালটা হয়ে যাবে দ্বিতীয় সারি, নিচ থেকে নিয়ে সবটা হয়ে যাবে দ্বিতীয় সারি। ডানে বায়ে হইলে কোনো সমস্যা হয় না একত্রিত হইলে, কিন্তু যখনই উপরে নিচে হয় তখন এই নিচেরটা এই সারিটাও এটা একটা সারি হিসাবে, এই যে সি এবং ডি এর জন্য এই ডিটা যতটুকু ঘরেই বসুক না কেন, উপরে নিচে যখনই একত্রিত হবে এই টোটালটা প্রথমটা উপরের দিকের সারিতে চলে যাবে। দেখো আরেকবার বলছি এই কথাটা, যদি এই ডট 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 ডটটা মাঝখানে থেকে যাইতো তাহলে এতটুকু, এই যে এইটুক ছিল দ্বিতীয় সারির অংশ আর এইটুক ছিল তৃতীয় সারি, কিন্তু এটা তৃতীয় সারিতে আর যাবে না যেহেতু এটা দ্বিতীয় সারি ক্যাপচার করে নিয়েছে উপরের দিকে। আমি যদি অনেকগুলো সারি একত্রিত হয়, এই যে অনেকগুলো সারি একত্রিত হয়, যেমন এটা একত্রিত হয়েছে মনে করো এই যে এটা, তাহলে
এটা মনে করে ছিল প্রথম সারি, এটা দ্বিতীয় সারি ছিল, এটা তৃতীয় সারি, কিন্তু এই টোটালটা এখন প্রথম সারিতেই চলে যাবে। যখন উপরে নিচে একত্রিত করবে তো নিচেরটাকে গ্রাস করে নেবে সে। এটা কয় নম্বর সারি ছিল? 2 নম্বর। আর এটা কয় নম্বর সারিতে ছিল? যে এই বরাবর 3 নম্বর সারি ছিল, কিন্তু এই 3 নম্বর সারি তো এটা ডট 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 মুছে দিয়েছে, তাহলে এই সারিটা এখন কার আন্ডারে চলে যাবে? 2 নম্বর। নিচ থেকে টোটালটাকে নিয়ে এখন 2 নম্বর সারিতে ধরা হবে। তাহলে 3 নম্বর সারিতে কি এইটুক থাকবে না? আমি আবারও বলছি না, এইটুক থাকবে না। আমি আবারও দেখো, খেয়াল করো, মনোযোগ দিও। এখানে এই যখনই তোমার রো একত্রিত হবে, তার মানে এইভাবে ডানে বাঁয়ের এটা রেখা মুছে দেওয়া হয়েছে, নিশ্চয়ই একটা বা দুইটা রেখা মুছে দিচ্ছে। সেই ক্ষেত্রে সবার উপরে যে শাড়িটা, সেই শাড়ির আন্ডারে নিচেরটাও চলে যাবে। আশা করি এতটুকু কথা তোমরা ক্লিয়ার, বুঝতে পেরেছ। তাহলে হ্যাঁ, তাহলে এটা কয় নাম্বার কোন সারিতে? যে সি এবং ডি, ডি এইটুক হলো তোমার, আমি যেভাবে অঙ্কন করেছি এইটুক হবে দ্বিতীয় সারিতে। আর তৃতীয় সারিতে শুধুমাত্র এই যে এইটুক থাকবে, এই যে এইটুক। তৃতীয় সারিতে শুধুমাত্র এই যে এইটা বাদ, এটা চলে গেছে দ্বিতীয় সারির আন্ডারে। তাহলে দ্বিতীয় সারিতে টিডি হবে দুইটা, একটা হলো সি এর জন্য, একটা ডি এর জন্য। সি এর জন্য হবে, সিতে কি সি ডাটাটা কি কোনো স্প্যান করেছে? না, তাহলে টিডি সি, টিডি ক্লোজ। কিন্তু ডি যে ডাটাটা এই টিডির আন্ডারে, এই যে ডি এই টিডির আন্ডারে এইভাবে গ্রেটার দেন না দিয়ে স্পেস দিয়ে, এখন শুধুমাত্র রো স্প্যান না, এখানে স্পেস দিয়ে রো স্প্যান ইকুয়াল টু, আবার স্পেস দিয়ে তোমরা লিখবা কল স্প্যান ইকুয়াল টু, এখানে লিখবা কল স্প্যান ইকুয়াল টু রো স্প্যান ইকুয়াল টু কল স্প্যান ইকুয়াল টু, এটা এখন গ্রেটার দেন দিয়ে এখন তুমি লিখবা ডি টিডি ক্লোজ। তাহলে দেখো টিআর ক্লোজ। লক্ষ্য করো, এই ডি যে টিডিটা, এই যে ডি যে ডাটাটা, ডি ডাটার বামের টিডিতে দেখো রো স্প্যানও দিয়েছি, কল স্প্যানও দিয়েছি। কেন দিয়েছি? কারণ ডি ডাটাটা রো স্প্যানও করেছে, কল স্প্যানও করেছে। টিডি ক্লোজ, টিআর ক্লোজ, সারি শেষ। এখন এই যে তৃতীয় সারির জন্য যেটা, এই যে তৃতীয় সারিতে তাহলে কে থাকবে? তৃতীয় সারিতে এই বরাবর টোটালটা হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু এটাকে গ্রাস করেছে দ্বিতীয় সারি, এই জন্য এটা বাদ, এটা দ্বিতীয় সারিতেই চলে যাবে। তৃতীয় সারিতে শুধুমাত্র সিঙ্গেল একটা ডাটা হবে, একটাই টিডি হবে, সেটা হলো ই। তাহলে তৃতীয় সারিতে হবে টিডি, এবং এই টিডিতে কোনো স্প্যান আছে কি? তোমরা দেখবে কোনো ডট ডট নাই, মানেই কোনো স্প্যান নাই। সো টিডি ই, টিডি ক্লোজ। আশা করি শিক্ষার্থীরা বুঝতে পেরেছ। এই টেবিল থেকে এই টেবিল পর্যন্ত টিআর কিন্তু 3 বারই হবে, কিন্তু প্রথম টিআর 2টা ডাটা, এই ডাটাতে কল স্প্যান, এই ডাটাতে কোনো স্প্যান নাই। দ্বিতীয় টিআরটাই বোঝার বিষয়। দ্বিতীয় সারি যেটা, দ্বিতীয় সারিতে সি থাকবে, আর এই বরাবর না হয়ে নিচের থেকে টোটালটা বসবে। আমি আরেকটা টেবিল অঙ্কন করে দিচ্ছি, তাহলে আশা করি তোমরা আরও ক্লিয়ার বুঝতে পারবে। আরেকটা টেবিল আমি নিচ্ছি, লক্ষ্য করো। শিক্ষার্থীরা তোমরা আমি অঙ্কন করার পরে অঙ্কন করো, আমি আগে মনে করো কতগুলো শাড়ি নিয়ে নিলাম। এখন ধরো আমি এটা মুছে দিলাম, এটা মুছে দিলাম, আর এখান থেকে ধরো এটা মুছে দিলাম, এখান থেকে এটা মুছে দিলাম, এটা থাকুক, এটা মুছে দিলাম। এখান থেকে এটাও মুছে দিলাম, আরো জটিল বানাইলাম, নাকি আর একটু সহজ করে নি, তারপরে তো জটিল, আর একটু জটিলে পরে যাই, এরকম ভাবে। তাহলে
আচ্ছা এটা বোঝাই তোমাদেরকে, এটা একটু দিয়ে দিই, এইটুকু আগে বুঝো। এই টেবিলটা অঙ্কন করো ঝটপট প্লিজ, আর একটু জটিলে পরে যাচ্ছি আমি। এইটুকু অঙ্কন করো। ধরো এখানে আছে যে কোনো কিছু থাকতে পারে, ডাটা যা মন চায় থাকতে পারে। আমরা সিম্পলি বোঝার জন্য এখানে এ, এখানে বি, এখানে সি, ডি, এখানে আছে ই, এফ, জি, এইচ। ঝটপট অঙ্কন করো, ঝটপট। ইসমাম, ইসমাম কি মাত্র জয়েন করলা? কি চলতেছে খায়রুল ইসলাম, তুষার এবং ইসমামের মাঝে? কলস পেন আগে নাকি রোজ পেন আগে এমন কোনো নিয়ম নাই। ইসমাম লিখেছ, ইসমাম এমন কোনো নিয়ম নাই। কলস পেন রোজ পেন মানে দুইটা থাকলেই হলো। অ্যাট্রিবিউটগুলো কোনো সিরিয়াল নাই যে এটা আগে এটা পরে। তবে সর্বপ্রথম তোমরা যে কথাটা তোমরা জানো যে তোমাদের ট্যাগের নামটা প্রথমে থাকবে, যেমন টিডি। এরপর স্পেস দিয়ে তুমি রোজ পেন আগে নাকি কলস পেন আগে এটা কোনো ব্যাপার না, যে কোনো একটা আগে দিবা। যেমন তোমরা হয়তো বা জানো ফন্ট, ফন্ট ট্যাগের আন্ডারে কয়টা অ্যাট্রিবিউট? 3টা অ্যাট্রিবিউটের কথা তোমরা নিশ্চয়ই শিখেছো। যদি এটা আলোচনা না হয়ে থাকে তাহলে আমি দুঃখিত, নিশ্চয়ই পরবর্তী স্যারে আলোচনা করবেন। ফন্ট ট্যাগের আন্ডারে অ্যাট্রিবিউট হলো 3টা। একটা হলো সাইজ আর একটা কালার, SIZ, সাইজ ইকুয়াল, তারপরে কালার ইকুয়াল, কালার বানানটা COLOR, কালার, কালার ইকুয়াল, এবং ফেস ইকুয়াল, FACE, ফেস ইকুয়াল। এই 3টা স্পেস দিয়ে দিয়ে পরপর আমি এখানে নিচে লিখে দেখাচ্ছি। ফন্ট সাইজ ইকুয়াল, ফেস ইকুয়াল, কালার ইকুয়াল। ফন্ট একটা ট্যাগ যার আন্ডারে 3টা অ্যাট্রিবিউট, সাইজ অ্যাট্রিবিউট, ফেস অ্যাট্রিবিউট, কালার অ্যাট্রিবিউট। হ্যাঁ, তারপরে মনে করো এখানে যে কোনো একটা লেখা লেখলা, ডট ডট ডট, ফন্ট ক্লোজ। ট্যাগের নাম হলো ফন্ট, ট্যাগের নাম হলো ফন্ট, কিন্তু এই স্টার্টিং ট্যাগটা এখান থেকে এই পর্যন্ত এটা হলো স্টার্টিং ট্যাগ, আর এটা ক্লোজিং ট্যাগ। ক্লোজিং ট্যাগ হলো অনলি ফন্ট। এটা সাইজ অ্যাট্রিবিউট লেখা হয়নি, ফেস অ্যাট্রিবিউট লেখা হয়নি, কালার অ্যাট্রিবিউট লেখা হয়নি। এই যে ডট 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 দিয়েছি এখানে, তুমি যে কোনো লেখা তুমি লেখো না কেন, যে কোনো টেক্সট, TEXT টেক্সট লেখো না কেন, সেই টেক্সটটার তুমি কি কি চেঞ্জ করতে পারবা ফন্ট ট্যাগ দিয়ে? সাইজ চেঞ্জ করতে পারবা, ফেস আর কালার। ফেসটা কি, কালার কি, সাইজ কি? কালার আর সাইজ তো বুঝতে পারছো, ফেসটা আবার লেখার আবার ফেস কি, চেহারা। ফেস তো বুঝতেই পারতেছো, বাংলা অর্থ হলো চেহারা। সাইজ তো ছোট বড় সাইজ। কালার তো বুঝতে পারতেছো রং পরিবর্তন হবে, হ্যাঁ। আর ফেস মানে চেহারার পরিবর্তন। এই একই লেখা তোমরা যদি হাতে লিখো, এখানে যারা অংশগ্রহণ করেছ, যে কয়জন অংশগ্রহণ করেছ, এই কয়জন যদি তোমরা এই লেখাটা লেখো, তাহলে একটা যে কোনো লেখা লেখো, তাহলে এক একজনের লেখার চেহারা এক এক রকম না? সেই চেহারা কম্পিউটারের ভিতরে কিছু নির্দিষ্ট চেহারার লেখা সেভ করা আছে, হ্যাঁ। সেই লেখাগুলো যে নামে আছে হুবহু ওই নামটা এখানে দিতে হবে। যেমন তোমরা দেখেছ এরিয়াল, টাইমস নিউ রোমান, তারপরে বাংলা ফন্ট আছে সুলেখা, শুটুনি, হ্যাঁ। তুমি বাংলার ব্যবহার অবশ্য একটু জটিল, তুমি ইংরেজিতে যেগুলো আছে যেমন মনোটাইপ করসিভা, এটা সুন্দর, আমার কাছে পছন্দনীয় একটা ফেস, মনোটাইপ করসিভা, হ্যাঁ। এখানে লিখবা মনো, MONO, মনো TYPE, মনোটাইপ CORSIVA, করসিভা। এটা যদি তুমি দুই ফেসের ভ্যালু হিসাবে দাও, তাহলে দেখো এখানে টেক্সটটা কীরকম পরিবর্তন হয়। কালার এখানে রেড দিয়ে দিলা, RED, রেড, হ্যাঁ। আর সাইজ ইকুয়াল মনে করো 5 দিয়ে দিলা, তাহলে দেখবা যে এই যে এখানে যাই লেখো না, তোমার নাম লেখো বা যে কোনো টেক্সট লেখো না কেন, সেই টেক্সটটা লাল রং ধারণ করবে,
মনোটাইপ করসিভ যে স্টাইল, যে ফেসটার যে চেহারা, যেরকম লেখার চেহারা, হ্যাঁ এরকম এ লেখা হবে, দেখবা যে প্রথমে যদি এ থাকে এইভাবে এ লেখা হয়, এটা এক্সট্রা একটা স্টাইল। হ্যাঁ মনোটাইপ করসিভে লিখলে এইরকমভাবে দেখবে শুরুর এগুলো এইভাবে লেখা হবে, শুরুতে বি থাকলেও এইভাবে লেখা হয়। হ্যাঁ এইভাবে মনোটাইপ করসিভা এবং সাইজ 1 2 3 4 5 এই সাইজের ক্ষেত্রে যত মান বাড়বে না সম্ভবত সর্বোচ্চ 8। হ্যাঁ তো মানটা বেশি, 1 দিলে ছোট, 2 দিলে তার চেয়ে বড়, 3 দিলে তার চেয়ে বড়, এভাবে 5 দিলে নিশ্চয়ই ওই 5 মানের একটি সংখ্যা আসবে। তো এটার ক্ষেত্রে যে কথাটা ইসমাম লিখেছ, এই যে সাইজটা যদি ফেসের জায়গায় ফেসটা যদি সাইজে লাগে কোনো সমস্যা নাই। অ্যাট্রিবিউট, সাইজ অ্যাট্রিবিউট, ফেস অ্যাট্রিবিউট, কালার, শুধু একটি দাও, শুধু কালার, ফন্ট কালার ইকুয়ালেড, শুধু লাল হবে। তুমি শুধু ফেস দাও, হ্যাঁ চেহারা চেঞ্জ হবে, শুধু সাইজ দাও, হ্যাঁ সাইজ চেঞ্জ হবে। এই তিনটা একত্রে দাও তবু হবে, যে কোনো দুইটা দাও তবু কাজ করবে। কোনটা আগে কোনটা পরে ইটস নট এ ফ্যাক্টর। আশা করি ইসমাম কথাটা বুঝতে পেরেছে, এবং সেই সাথে ইসমামের প্রশ্নের জবাবের সাথে সাথে নিশ্চয়ই যারা আজকের ক্লাসে তোমরা উপস্থিত সকলেই বুঝতে পেরেছো নিশ্চয়ই। এই ফাঁকে খায়রুল করে ফেলেছে এটা, আচ্ছা দেখি। এই টেবিলটার জন্য খায়রুল ইসলামকে আমার ফন্ট ট্যাগটা বুঝতে পেরেছ? আমি ফন্ট বোঝাতে বোঝাতে তুমি এটা কমপ্লিট করেছ, কিন্তু ফন্টের কথাগুলো কি তুমি শুনতে পেরেছো কিনা সঠিকভাবে জানি না। ওকে, প্রথমে আমি বলেছি শিক্ষার্থীরা নিশ্চয়ই এটা সবাই খুলে খাতায় অঙ্কন করেছ। প্রথমেই তোমরা ইনকমপ্লিট রেখাগুলোকে ডানে বায়ে যতগুলো ইনকমপ্লিট আছে কমপ্লিট করবা ডট 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 দিয়ে, অথবা অন্য কালারের ডট 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 কেন দিবা, কারণ এটা ইনকম মানে এটা তো নাই। হ্যাঁ আমি বোঝার জন্য ডট ডট দিব, কিন্তু অন্য কালারের হলে সুবিধা, ডট ডট দিলেও অন্য কালার দিয়েও ডট ডট দিলেও হবে, কালো দিলেও হবে, কিন্তু কালোর সাথে কালো মিশে যেতে পারে। তোমরা অন্য কালারের দিয়ে ডট ডট দিবা। আমি দেখো প্রথমে ডানে বায়ে, এটা প্রথমটা অবশ্যই ডানে বায়ে ফুলফিল আছে, দ্বিতীয়টা এটাও ফুলফিল আছে, এই যে দাগটা এটা এতটুকু আছে ইনকমপ্লিট, কমপ্লিট করো ডট 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 ডট। এই দেখো আরেকটা দাগ, এই দাগটাও ইনকমপ্লিট ডট 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 ডট। সেক্ষেত্রে দেখো ডানে বায়ে আর কোনো দাগ ইনকমপ্লিট নাই, কমপ্লিট করবা, যতগুলো ইনকমপ্লিট আছে সবগুলো কমপ্লিট করবা। আশা করি বুঝতে পেরেছ। কমপ্লিট, এই ডানে বায়ের দাগটাও কমপ্লিট, এই যে ডানে বায়ের দাগটাও কমপ্লিট, এটাও কমপ্লিট, এটাও কমপ্লিট। যদি শিক্ষার্থীরা দেখো এখানে যদি এটা না থাকতো তাহলে কি করতাম, যে এইটুকু তো ডানে বায়ের দাগ, তাহলে এদিকেও ইনকমপ্লিট এদিকেও ইনকমপ্লিট, তাহলে এদিকেও কমপ্লিট করতাম এদিকেও কমপ্লিট করতাম। এটা একটু পরে দিচ্ছি। ওকে, এটা ছিল ডানে বায়ের সবগুলো ইনকমপ্লিট করে শেষ, কমপ্লিট করেছি, এই যে একটা, এই যে একটা, দুইটা। এখন খাড়া দাগগুলো দেখো, এই যে খাড়া দাগটা এটা কমপ্লিট, কিন্তু এই যে খাড়া দাগটা এটা এইখানে এতটুকু আছে, তাহলে উপরেও একটু ইনকমপ্লিট আছে, এই যে ডট ডট দিলাম, নিচেও একটু ইনকমপ্লিট আছে, ডট ডট দিলাম। আর কি কোথাও ইনকমপ্লিট আছে খাড়া? নাই, এটা কমপ্লিট আছে, এটাও কমপ্লিট আছে। শিক্ষার্থীরা লক্ষ্য করো। এখন তাহলে প্রথম সারি কোনটুকু, আমি যেভাবে অঙ্কন করছি দেখো, এইটুকু হলো প্রথম সারি। দ্বিতীয় সারি কোনটা হবে? হওয়া উচিত তো সি ডি এবং এতটুকু, এই যে এতটুকু, এটা ভালো করে খেয়াল করো, সি ডি এবং এতটুকু। লেখার চেয়ে একটু বোঝা জরুরি প্লিজ। জি স্যার, ফন্ট শুনছি। ওকে, লেখা পরে লেখো, এটা বোঝাটা খুব জরুরি। সি, দ্বিতীয় সারিতে সি ডি এবং এতটুকু হওয়ার কথা ছিল, কিন্তু আমি বলেছি যখনই রোজ পেন হবে তখন যতগুলো হয়েছে সবটা মিলে দ্বিতীয় সারি হবে। লক্ষ্য করো আমি যেভাবে অঙ্কন করতেছি, এই টোটালটা হবে, এই যে এইটা, এই টোটালটা, এই যে বন্দুকের নলের মতো দেখা একটু করেছি, এই যে টোটালটা হবে দ্বিতীয় সারি। এবং তৃতীয় সারিটা লক্ষ্য করো, এতটুকু হবে তৃতীয় সারি আর এতটুকু হবে চতুর্থ সারি। শিক্ষার্থীরা খেয়াল করো, এইটুক তো দ্বিতীয় সারিতে নিয়ে গেছে, এটাকেও তৃতীয় সারির অংশ, কিন্তু এটাও ছিল, এই যে এইটুক ছিল, কিন্তু এই যে এই ডট ডট মুছে দিয়ে এটা ওই প্রথম সবার উপরেরটার সাথে চলে যাবে, সবসময় সবার উপরটার সাথে চলে যাবে। তাহলে এখন তৃতীয় সারির অংশ এইটুক থাকবে তৃতীয় সারিতে, সরি এটা তৃতীয় না, চতুর্থ, 1 2 3 চতুর্থ। চতুর্থ সারিতে এই যে এতটুকু থাকবে, এই চতুর্থ সারির এই অংশটা নিয়ে নিছে। এবং তৃতীয় সারিতেও দেখো এই যে এতটুকু থাকবে, শুধু এই অংশটা নিয়ে নিছে। আর দ্বিতীয় সারিতে এই যে সি ডি এবং এই যে ই, এটা দ্বিতীয় সারিতে চলে যাবে। এতটুকু যদি বুঝতে পারো, আমি বিশ্বাস করি তোমাদের
টেবিলের ট্যাগ লেখাতে কোনো সমস্যা হবে না, কমপক্ষে স্পেনে কোনো সমস্যা হবে না। তাহলে এটার জন্য ট্যাগ নিশ্চয়ই আমি বলবো, তোমরা আমার সাথে খেয়াল করো। এটা যে তুষার করে ফেলেছে সঠিক কিনা আমি এখনও জানি না, তোমরা বাড়ির কাজ দিয়ে দিলাম এটাকে, তোমরা এটাকে কমপ্লিট করবা। আমি আরেকটা টেবিল দিব বাড়ির কাজ, যেটা কমপ্লিট করে তোমরা আপলোড করতে পারো এখানে কমেন্টে, আমি দেখে দিব। হ্যাঁ, অথবা তোমরা আমাকে যারা ব্যক্তিগতভাবে আমার মেসেঞ্জারে আসো তারা আমাকে ইনবক্স করতে পারো, আমি দেখে দিব। তোমরা এখানে কমেন্টেও লিখে দিতে পারো, কোনো সমস্যা নেই, আমি চেষ্টা করব সকলের জবাব দেওয়ার জন্য ইনশাল্লাহ। তাহলে প্রথম টিয়ারে বি এবং এ দুটি মাত্র ডাটা আছে, তার দুইবার টিডি হবে নিশ্চয়ই। আমি আলোচনা করে দিচ্ছি বাড়ির কাজটা তোমাদের, দুইবার টিডি হবে, দুইবার প্রথম টিয়ারের আন্ডারে দুইবার টিডি হবে। এবং প্রথম যে টিডিটা এ, এটা যেহেতু সিঙ্গেল সেলে বসে নাই, একের অধিক সেলকে একত্রে করে একটি সেল তৈরি করেছে। আমি সিঙ্গেল সেল বলতে বোঝাইতে আসলে তো সেল তো একটাই হয়েছে, কিন্তু দুটি সেলকে একত্রিত করে বসেছে। যে ডানে বায়ে যে ডট ডট ছিল না, আমি দিয়েছি, তাহলে এখানে আর এখানে দুটি কলামকে একত্রিত করে বসেছে, তাহলে এখানে কল স্প্যান ইকুয়াল 2 হবে। দ্বিতীয় টিডির টিডি বি টিডি ক্লোজ। ওকে, আসো দ্বিতীয় সারিতে সি ডি এবং এই টোটালটা ই। তাহলে সি যে ডাটাটা, তাহলে টিডি সি টিডি ক্লোজ, এখানে কোনো স্প্যান হবে না, জাস্ট টিডি তারপরে সি টিডি ক্লোজ। ডি যে ডাটাটা টিডি ডি টিডি ক্লোজ। ই যে ডাটাটা টিডি ই টিডি ক্লোজ দিলেই ভুল। কেন? কারণ এখানে তো অনেকগুলো সেলকে একত্রিত করে একটি সেল করেছে, এবং সেটা কি এখানে কি কল স্পেন রো স্পেন দুইটাই হয়েছে না, শুধুমাত্র এই দেখো ডানে বাইরে রেখা মুছেছে, অর্থাৎ উপরের নিচেকে একত্রিত করেছে। খাড়া কোনো ডট ডট আছে কি এখানে? খাড়া যদি কোনো ডট ডট পেয়ে যাও, তার মানে এই খাড়া দাগটা দেয়নি তারা, তার মানে ডানে বামে একত্রিত করেছে, মানে কলামকে একত্রিত করেছে। কিন্তু এখানে কি কোনো খাড়া ডট ডট পেয়েছ? না, খাড়া যেহেতু কোনো ডট ডট পাও নাই, শুধু ডানে বাইরে ডট ডট আনুভূমিক ডট ডট পেয়েছ, তার মানে এটা মুছে দিয়েছে, এটা মুছে দিয়েছে। আনুভূমিক বা এইভাবে ডানে বাইরে ডট ডট থাকা মানেই হলো উপরের নিচে একত্রিত করেছে। কয়টাকে? 1 2 3, তিনটি রোকে একত্রিত করেছে। তাহলে এই যে ই যে ডাটাটা, ই ডাটাটার ক্ষেত্রে টিডি রো স্পেন ইকুয়াল 3 টিডি ক্লোজ। আশা করি বুঝতে পেরেছ এতটুকু। তাহলে গেল দ্বিতীয় সারির জন্য শেষ। তৃতীয় সারিতে দেখো এফ আর জি দুটি ডাটা আছে, তাহলে দুইবার টিডি হবে। তাহলে দ্বিতীয় সারিতে টিডি, প্রথম সারিতে টিডি হয়েছে 1টা 2টা, দ্বিতীয় সারিতে টিডি হয়েছে 1 2 3টা, তৃতীয় সারিতে 1 2টা টিডি, এবং উভয় টিডিতেই আর কিচ্ছু লাগবে না, রো স্পেন কল স্পেন কোনোটা। কারণ এফ টিডিটা, এফ যে ডাটাটা, এখানে কোনো স্পেন হয়নি, এই সেলে কোনো রো স্পেন বা কল স্পেন হয়নি, এই জন্য টিডি এফ টিডি ক্লোজ। এই যে ডাটাটা টিডি জি টিডি ক্লোজ। সারি শেষ, তৃতীয় সারি শেষ। আসো এই চতুর্থ সারিতে এই টোটালটা হওয়ার কথা ছিল, এখান থেকে এই পর্যন্ত হওয়ার কথা ছিল, কিন্তু এটা যেহেতু ওপাশে চলে গেছে, তাহলে শুধু এইটুকু হবে। এখানে কয়টা ডাটা আছে? দুইটা না একটা? নিঃসন্দেহে একটা, এইচ, শুধুমাত্র একটি ডাটা, তাহলে একবার টিডি হবে। চতুর্থ টিয়ারে একটাই টিডি হবে, এবং সেই টিডিতে অবশ্যই যেহেতু খাড়া দাগ মুছেছে, ডানে বায়ে একত্রিত করেছে, তাহলে কল স্পেন ইকুয়াল কী হবে? 2 হবে। তাহলে টিডি কল স্পেন ইকুয়াল 2, এটা হলো স্টার্টিং ট্যাগ, তারপরে এইচ টিডি ক্লোজ। আশা করি এতটুকু বুঝতে পেরেছ। এটা তো শিক্ষার্থীরা আমি বুঝিয়ে দিলাম, তোমাদের জন্য বাড়ির কাজ রাখলাম। আমি এখন তোমাদের জন্য ফ্রেশ নতুন একটি টেবিল দেব, সেটা তোমাদের জন্য আমি আলোচনা করে দেব না, সেটা তোমাদের বাড়ির কাজ থাকবে। তোমরা করে কমেন্ট সেকশনে সবাই আপলোড করবা, সবাই। এই যে 1 2 জন আমি অন্যান্য ক্লাসেও দেখেছি, এই খায়রুল ইসলাম, তুষার বা এরকম 2-1 জন শুধুমাত্র কমেন্টে এগুলো তোমরা দাও, লেখো যে স্যার একটু দেখে দেন, কিন্তু সবাই দিবা। সবাই, তাহলে তো শিখতে পারবা, তুমি লিখবা, লিখলেই বুঝবা। ওকে, দেখো আমি একটা টেবিল তোমাদের জন্য দিচ্ছি, তোমরা আগেই লিখো না, আমি মোছার পর তোমরা অঙ্কন করবা।
এইটুকুই, খুব সিম্পল কাজ দিলাম শিক্ষার্থীরা, খুব জটিল কিছু দেয়নি। এইটুক এর জন্য তোমরা যদি লিখো তাহলে এখানে ধরো এ আছে, এখানে বি, এখানে সি, ডি, ই। আমি আলোচনা করতে চাচ্ছি না, তোমরা এতটুকু তোমরা লিখে নাও, দরকার পড়লে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। এটা তোমরা বাড়ির কাজ, এটা তোমরা করবে। আমি শিক্ষার্থীরা আজকে এখানেই শেষ করব, তবে টেবিলের আনুষঙ্গিক আরও কিছু কাজ আছে যেগুলো ইনশাল্লাহ আগামী ক্লাসে যে স্যাররা থাকবে তারা করবেন, অথবা স্যাররা অন্য কিছু আলোচনা করবেন, আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব। যেমন টেবিলের ক্যাপশন আছে, টেবিলের ওয়াইডথ আছে, রোয়ের হাইট আছে, এই জিনিসগুলো নিয়ে একটু আলোচনার বিষয় আছে, এগুলো ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আলোচনা করব। তার আগে তোমাদের আমি দেখতে চাই তোমরা টেবিল ঠিক মতো পারো কিনা। সবাই কমেন্টে লিখবা এটার জন্য কোড, আমি বুঝতে যেন পারি যে তোমরা সবাই শিখতে পেরেছো। যদি না পারো তাহলে ইনশাল্লাহ আগামী ক্লাসে আবারও টেবিল নিয়ে আমরা আলোচনা করব, আরও ভিন্ন 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 বিভিন্ন টেবিল নিয়ে আলোচনা করব। তোমাদের কোনো টেবিল যদি এরকম কোনো প্রশ্নে পাও যেটা তোমাদের বুঝতে কষ্ট হচ্ছে, সেটাকে তোমরা ছবি তুলে তোমরা আপলোড দিবা, আমি সেটারও সলিউশন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তোমরা আশা করি এটার স্ক্রিনশট নিয়েছো বা লিখেছো, স্ক্রিনশট নিয়ে নাও সবচেয়ে ভালো। আঁকতে গিয়ে অনেক সময় দেখা যাবে যে একজন একরকম আঁকতেছে, আরেকজন আরেক সময় আঁকছে, স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, তাহলে আজকের মতো কমপ্লিট। থ্যাংক ইউ, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাস এখানে শেষ করছি। আগামী ক্লাসে দেখা হবে, সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।